ইন্সপেক্টর স্যার, আমাকে সাহায্য করুন। আমার মেয়ে। আপনি আপনি প্লিজ বসুন, প্লিজ বসুন। কি হয়েছে? এত ভয় পেয়ে আছেন কেন? আমার মেয়ে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। চলে আসবে, হতে পারে কোনো বন্ধু বা আত্মীয়র বাড়িতে গেছে। না না, ওর 16 বছর বয়স, ওর কোনো বন্ধু টন্ধু নেই, শুধু ওই অপদার্থ ছেলেটা ছাড়া। কে? ওর নাম বিকাশ স্যার। আমার মেয়েকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে রেখেছে, আর ও লুকিয়ে লুকিয়ে এসে দেখা করে। আমার খুব ভয় করছে, ও আবার আমার মেয়ের সঙ্গে কিছু করবে না তো? দেখুন, আপনি ভয় পাবেন না। আচ্ছা, ওর কোনো ছবি আছে? হ্যাঁ আছে তো, এই যে। আরে তোমার এখন বয়সটা কত? 16-17 বছর বয়স তোমার। ভালোবাসার সময় তো বয়স দেখনি, এখন কেন বলছো? ভালোবাসার সময় তো মুড দেখতে হয়, তাই না? যেমন এখন আমার মুড নেই, আগে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, একটা কথা বলো, বিয়ের এত তাড়াহুড়ো কিসের? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? আর যদি পালিয়ে যাও? পালিয়ে গেলে ধরে রেখো। কিভাবে? এইভাবে। তুমি বিয়ে কবে করবে? আরে তোমার এখন বয়সটা কত? 16-17 বছর বয়স তোমার। ভালোবাসার সময় তো বয়স দেখনি, এখন কেন বলছো? ভালোবাসার সময় তো মুড দেখতে হয়, তাই না? যেমন এখন আমার মুড নেই, আগে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, একটা কথা বলো, বিয়ের এত তাড়াহুড়ো কিসের? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? আর যদি পালিয়ে যাও? পালিয়ে গেলে ধরে রেখো। কিভাবে? এইভাবে। তুই? আমাদের যখনই 16-17 বছর বয়স হয়, আমাদের মধ্যে একটা চাহিদার জন্ম হয়। আসলে বয়সটাই এরকম যে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। সরকারি হিসেব অনুযায়ী যখন আপনার 18 বছর বয়স হয়, তখন আপনাকে সাবালক বলা হয়। নাবালক অবস্থায় প্রেম করা একটা অপরাধ, কিন্তু যৌবনের সময় বেশিরভাগ ছেলেমেয়েরাই এই ভুলটাই করে। তারপর অনেকবারই সেখান থেকে জন্ম নেয় অপরাধের নতুন ঘটনা। চলুন দেখা যাক সুধার সঙ্গে কি হয়েছিল। ইন্সপেক্টর স্যার, আমাকে সাহায্য করুন। আমার মেয়ে। আপনি প্লিজ বসুন, প্লিজ বসুন। কি হয়েছে? এত ভয় পেয়ে আছেন কেন? আমার মেয়ে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। চলে আসবে, হতে পারে কোনো বন্ধু বা আত্মীয়র বাড়িতে গেছে। না না, ওর 16 বছর বয়স, ওর কোনো বন্ধু টন্ধু নেই, শুধু ওই অপদার্থ ছেলেটা ছাড়া। কে? ওর নাম বিকাশ স্যার। আমার মেয়েকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে রেখেছে, আর ও লুকিয়ে লুকিয়ে এসে দেখা করে। আমার খুব ভয় করছে, ও আবার আমার মেয়ের সঙ্গে কিছু করবে না তো? দেখুন, আপনি ভয় পাবেন না। আচ্ছা, ওর কোনো ছবি আছে? হ্যাঁ আছে তো, এই যে। আমার মেয়ের নাম হলো সুধা। সুধা। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমরা ওকে ঠিক খুঁজে নেব। ওনার থেকে সব ডিটেলস নিয়ে নাও। স্যার, আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিছু জানতে পারলে? কোথায় ও? কিছু জানলে? না, ওকে কোথাও পেলাম না। কেমন বাবা তুমি? বাবা হওয়ার কোনো কর্তব্যই পালন করো না। আমি কতবার বারণ করেছিলাম আমার মেয়ের সঙ্গে যেন ওই ছেলেটার নাম এসে, কিন্তু তুমি আমার একটা কথাও শোনো না। যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, আমি সারা জীবনও তোমার সঙ্গে কথা বলবো না। আরে, ও তো আমারও মেয়ে।
ওকে নিয়ে আমারও টেনশন হচ্ছে। হ্যাঁ, তাহলে বাবা হওয়ার কর্তব্য পালন করো। খুঁজে আনো ওকে, যেখান থেকেই হোক। ওকে যেখান থেকে হোক রমা, খুঁজে নিয়ে রমা, please এসো। শান্ত হও, রমা। সব ঠিক হয়ে যাবে। আসলে কি ঘটেছিল সুধার সঙ্গে? একজন মায়ের কাছ থেকে যদি তার সন্তান কিছুক্ষণের জন্য হলেও দূরে সরে যায়, তাহলে সেই মায়ের উপর দিয়ে কি যায় সেটা তো আপনি বুঝতেই পারছেন। আর এখানে সুধাকে সারা রাত ধরেই খুঁজে পাওয়া যায়নি। পুলিশ বিকাশকে খোঁজার জন্য টিম পাঠিয়েছিল, আর বিকাশ ধরা পড়ে গিয়েছিল। বল, সুধা কোথায়? স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। কিছু করিসনি মানে? আমরা তো কিছু বলিনি। কি করেছিস কি তুই সুধার সঙ্গে? স্যার আমি ওকে ভালোবাসি স্যার। স্যার আমি ওকে কিছু কেন করব? তাহলে লুকিয়ে কেন ছিলে? আমি ভয় পেয়ে গেছিলাম। রিকি আমাকে ভয় দেখিয়েছিল। সুধার বাবা রিকির বাড়িতে এসেছিল, উনি ওকে খুঁজছিলেন। আর সুধার মা পুলিশের কাছে গেছিল কমপ্লেন করার জন্য। স্যার আমি কিছু বুঝতে পারিনি স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। যদি তুই কিছু না করে থাকিস তাহলে ভয় পেলি কেন? স্যার কারণ ওই রাতেও আমার সঙ্গে ছিল স্যার। নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করা আইনত অপরাধ। একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে ভুলভাল বুঝিয়ে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ওকে গায়েব করে দিলি, এটাকে তুই ভালোবাসা বলিস? স্যার আমি ভালোবাসতাম স্যার। আমি ওই দিন রিকিকে বললাম সুধাকে ড্রপ করে দিতে, কারণ ও ওর কলোনিতে থাকে স্যার। তার মানে সুধা রিকির সঙ্গে গিয়েছিল? হ্যাঁ স্যার। আর স্যার রিকি যখন সুধাকে ড্রপ করেছিল তখন ও আমাকে বলেও ছিল। এই রিকিকে ধরো, আর সুধার কলোনির আশেপাশে যদি কোনো সিসিটিভি ক্যামেরা থাকে সেগুলোর ফুটেজ বের করো। ওকে স্যার। বিকাশ কি সত্যি কথাই বলছিল যে ও সুধাকে মারেনি, নাকি এটা ওর আর ওর বন্ধু রিকির কোনো প্ল্যান ছিল? সুধা বিকাশকে বিয়ে করতে চেয়েছিল। বিকাশ যদি কিছু না করে থাকে তাহলে ও পালালো কেন? সুধাকে কি সত্যিই রিকি বাড়িতে ড্রপ করে দিয়েছিল? এই বিষয় তো রিকি ধরা পড়ার পরেই জানা যাবে। চিজ সি, হ্যাঁ নাইস। তাই না? সো কফি তো শেষ হয়ে গেল, এবার ঘুরতে যাই। ঘুরতে? হ্যাঁ। কত রোদ উঠেছে, এই মিষ্টি মুখটাতে একেবারে ট্যান পড়ে যাবে। একটা কাজ করি, রিকির ওখানে যাই। কি বারবার রিকির কাছে? আমি যাব না। আর আমি জানি তুমি ওখানে কেন যেতে চাও। যখন জানোই তাহলে তো খুবই ভালো ব্যাপার। আরে লাগছে, ছাড়ো। এত নরম তুমি? আমি না ভীষণ সেনসিটিভ। আমার বাবা না আমাকে খুব আদর দিয়ে মানুষ করেছে। হ্যাঁ হ্যাঁ, জানো আমার বাবা আমাকে রোজ হান্টার মারতো। হ্যাঁ সে তো আমি জানি। হ্যাঁ কে রে? তোর বাবা। তোকে বলেছিলাম না আমার মেয়ের সঙ্গে তুই আর দেখা করবি না, তাও তুই আমার কথা শুনিসনি। আজকের পর থেকে আমার মেয়ের আশেপাশে যদি তোকে দেখি তাহলে তোকে আমি মেরে ফেলবো। আর তুই এরপর থেকে এর সঙ্গে যদি দেখা করিস তাহলে আমি তোকেও মেরে ফেলবো। চল চল বলছি। ওই দিনই যদি ওই ছেলেটার নামে পুলিশে কমপ্লেন করতাম তাহলে আমার মেয়ের এই বিপদ হতোই না। ওই ছেলেটাই আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এই ধরনের ছেলেদেরকে আমি খুব ভালো করেই জানি। শুধু আমার মেয়েটা ভালোই ভালোই ফিরে আসুক ভগবান, আমি আর কিচ্ছু চাই না। হ্যালো, কি? আপনারা আমাকে এখানে আনলেন কেন? আমাদের মেয়ে সুধা কোথায়? না, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে সুধা, আমার মেয়ে। দেখুন, নিজেকে সামলান। আমরা সুধার লাশ একটা বস্তায় পাহাড়ের পাশে পেয়েছি।
কিছু বাচ্চারা ওখানে ট্রেক করতে গেছিল, ওরা বস্তাটা দেখেছিল আর ওটা থেকেই লাশটা বেরিয়েছে। শনাক্তকরণের পরে জানা গেল যে লাশটা সুধার। খুন করেছে ওই শয়তানটা, আমার ফুলের মতো মেয়েকে খুন করেছে। তাহলে সুধাকে কে হত্যা করেছিল? সুধাকে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য ওর বাবা মায়ের আশা ছিল যে ও ফিরে আসবে, কিন্তু নিজের মেয়ের মৃতদেহ দেখে সেই আশাও ওদের ভেঙে যায়। পুলিশেরা অনেক রকমভাবেই তদন্ত করেছে, কিন্তু কোনো দিক থেকেই সূত্রপাত হচ্ছিল না। তারপরই পুলিশের হাতে রিকি ধরা পড়ে। ওকে স্যার, জয় হিন্দ। স্যার, রিকিকে নিয়ে এসেছি, লকআপে আছে। চলো এবার রিকিকে একটু জামায়াদর করা যাক। সুধাকে কেন মেরেছিস বল? স্যার স্যার আমি কিছুই করিনি স্যার, আমি তো এদের দুজনের ঝামেলায় ফেসে গেলাম। যদি তুই কিছু নাই করে থাকিস তাহলে লুকিয়েছিলি কেন? স্যার, এ মনে হয় নতুন এক গল্প শোনাবে। সুধাকে এই খুন করেছে, তাই জন্য ও পালিয়েছিল। ধরা পড়েছে, তাই ও নাটক করছে। তাহলে এর কাহিনীটা একটু শুনে নেওয়া যাক। চল বলে ফেল। স্যার, আমার মনে হচ্ছে সুধাকে ওর বাবাই মেরেছে স্যার। একজন বাবা তার মেয়েকে কেন মারবে? কারণ স্যার, উনি সুধা আর বিকাশের রিলেশনটা নিয়ে খুব রেগেছিলেন। আর স্যার, উনি তোকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। আর তারপর ওরা দুজন চুপি চুপি আমার বাড়িতে চলে এসেছিল। তুই তোরা দুজন আমার বাড়িটাকে হানিমুন স্পট মনে করেছিস? হ্যাঁ, যখনই মনে হবে তখনই এসে শুরু করে দিবি। কি বাজে কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। আরে ওর বাবা তোদের দুজনকে হুমকি দিয়েছিল না, মেরে ফেলবে তোদের দুজনকে। তবুও কি করছিলি তোরা এখানে? তুই টেনশন কেন নিচ্ছিস? আমি আছি তো। কেন নেব না টেনশন? হ্যাঁ, আরে এটা আমার বাড়ি ভাই, আর তোরা দুজন এটাকে হানিমুন স্পট বানিয়ে দিয়েছিস। আরে এই বাচ্চা মেয়েটা, এর এত প্রেমের নেশা চড়েছে যে কিছুই বুঝতে পারছে না। পড়াশোনার বয়সে এই সব করে বেড়াচ্ছে ও। এই একটু বেশি কথা বলছিস তুই। বলতে হবে আমায়, বলতে হবে ভাই। আমি বললাম না তোকে, ওর বাবা তোদের দুজনকে হুমকি দিয়েছে। এখন শোন, এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে কে ভুগবে? তুই বল, কে ভুগবে? তুই টেনশন নিস না, আমি সবটা দেখে নেব। আরে কি টেনশন নেব না? এই তোদের দুজনের মজার চক্করে না তোরা আমাকে মারবি একদিন। দেখো আমি যাচ্ছি, ওকে বলে যেন আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলে। আর এটাও বলে দাও যে আমি ওর হবু বৌদি। আমার কথা মন দিয়ে শোনো, আমি যা কিছু বলছি তোমাদের দুজনের ভালোর জন্য বলছি। চিন্তা হচ্ছে তোমাদের নিয়ে। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি একা যাবে না, আমি ছেড়ে দেবো তোমায়। বাইরে ওয়েট করো। ভাই, তুই শুধু মজা করার জন্য এসব করছিস? দেখ, ও একটা বাচ্চা মেয়ে, নতুন বয়ফ্রেন্ড বানাবে, সবকিছু ভুলে যাবে। তুই কেন এই বিষয়টা নিয়ে এত চিন্তা করছিস? ও ভুলে যাবে, ওর বাবা ভুলবে না। তুই না শুধু শুধু টেনশন করছিস, আর আমাকেও দিচ্ছিস। দিস না ভাই, যা ছেড়ে আয় ওকে। এইসব চলছিল স্যার। এবার আমি আপনাকে আর কি বলবো? দেখুন স্যার, আমি সুধাকে ওর কলোনির সামনে সেদিনকে রাতে নামিয়ে দিই। স্যার, ওর বাবা এত বড় সাইকো, এত বড় ঝামেলায় কেন পড়বো আমি? আপনি নিজেই ভেবে দেখুন স্যার। রিকি ধরা পড়ার পরে পুলিশের জিজ্ঞাসাবাদের পরে একটা নতুন অ্যাঙ্গেল থেকে কেসটাকে দেখার সুযোগ পেল তারা। তাহলে রিকি আর বিকাশ কি সত্যি সুধাকে হত্যা করেনি? তাহলে কি এই মামলা অনার কিলিং এর বিষয় হতে পারে? একজন বাবা কি তার মেয়েকে কোনো রকমভাবে হত্যা করতে পারে? আজকালকার জগতে যে সকল ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এটা কোনো বড় বিষয় নয় যে একজন পিতা তার মেয়েকে হত্যা করতে পারে। কারণ মানুষ যখন তার জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা ভালো মন্দের বিচার করতেই ভুলে যায়, এমন কিছু করে বসে যার ফলে তাকে সারা জীবন ধরে অনুশোচনা করতে হয়। স্যার, এই দেখুন, সুধার বাড়ির পাশে সিসিটিভি ফুটেজ। এতে তো অন্য কিছু দেখা যাচ্ছে। কই দেখাও।
কেসটা তো একদম অন্য মোড় নিয়ে নিল। তুলে নিয়ে এসো রমাকে। স্যার, তাহলে কি একজন মা তার মেয়েকে হত্যা করতে পারে? সিসিটিভি ফুটেজে দেখা গেছে রমা একটা বস্তা নিয়ে গাড়িতে উঠছে, কিন্তু এটা কি করে সম্ভব? একজন মা এইভাবে তার মেয়েকে কি করে নির্মমভাবে হত্যা করতে পারে? সেই মায়ের একবারও হাত কেঁপে ওঠেনি? আর এই বিষয়ে সুকেশ কি কিছুই জানতে পারেনি? কেন মেরেছ সুধাকে বলো? এটা আপনি কি বলছেন? আমি কেন নিজের মেয়েকে খুন করব? আর যে রাত থেকে ওকে পাওয়া যাচ্ছে না, আমি বাড়িতে ছিলামই না। আমি আমার বন্ধুদের সঙ্গে ট্রিপে গিয়েছিলাম। আমি বাড়িতে ফিরে আসার পরেই জানতে পারি যে সুধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি বাইরে ছিলেন না, সেই সুযোগ নিয়েই আপনার স্ত্রী সুধাকে মেরে ফেলেছে। কেন? কি? রমা, তুমি চুপ করে আছো কেন? রমা বলো, রমা বলো, এটা তুমি করেছো? বলো রমা, বলো। হ্যাঁ, আমি মেরেছি সুধাকে। আমি হাজারবার বারণ করা সত্ত্বেও ও ওই ছেলেটার সঙ্গেই মিশছিল। ওই ছেলেটা আমার মেয়ের জীবন শেষ করে দিচ্ছিল। কিন্তু আমার মেয়ে ওর প্রেমে পাগল ছিল। ও তো জানতোই না কোনটা ঠিক কোনটা ভুল। বাই। বাই। দাঁড়া, কি হয়েছে মা? আমি তোকে বারণ করেছিলাম না এই রাস্তার ছেলেটার সঙ্গে দেখা করবি না? আরে মা, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসার বয়স এটা নয়। যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। বুদ্ধি আছে আমার, তুমি আমায় বেশি শিখিও না। বুঝিস তুই? সবকিছু বুঝিস? কি করে এসেছিস বল? কি করে এসেছিস আরে তুই? শুয়ে এসেছি ওর সঙ্গে। প্রবলেমটা কি তোমার? আমার জীবন আমি যেভাবে ইচ্ছে বাঁচবো। ফষ্টি নষ্টি করেছিস তুই? হ্যাঁ, ওর সাথে ফষ্টি নষ্টি করেছিস তুই? হ্যাঁ, এত বড় কথা তোকে আমি। আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। না চাইতেও আমি আমার মেয়েকে মেরে ফেলেছি। আমি দেখতে পারছিলাম না যে ওর নিজের জীবনটা এইভাবে শেষ করে ফেলছে। তাই আইন নিজের হাতে নিয়ে নিলেন? আপনি তো ওর কাউন্সিলিংও করাতে পারতেন। অপরাধ যে ভাবনা থেকেই করা হোক না কেন, তা অপরাধী হয়। এবার পচো জেলের মধ্যে। রমা কি ঠিক কাজ করেছে? একদমই না। মানছি যে মেয়ে ভুল করছিল, কিন্তু তার মানে এই নয় যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে কারোর জীবনটাই শেষ করে ফেলবে। রমা সুধাকে মেরে বিকাশকে ফাঁসানোর চেষ্টা করছিল। এখন রমা জেলে, আর বিকাশও তার ভুলের শাস্তি পাচ্ছে। নাবালক ছেলে অথবা মেয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা একটা অপরাধ। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ। রওনাকে তল্লাশির জন্য পুলিশ আশপাশের থানা আর
গিয়েছিলাম তো। আরে কি করছো, ছাড়ো। আরে এর জন্য তোমার পারমিশনের কোনো প্রয়োজন নেই। আহা, কি দারুণ গন্ধ আসছে। পিঙ্কুকে দিয়ে এলে দিদার বাড়িতে? হ্যাঁ, ওকে দিয়ে এসেছি। তুমি তো জানোই, যখন স্কুলে 3-4 দিন ছুটি থাকে ও জেদ করে দিদার বাড়িতে যাব, দিদার বাড়িতে আমাকে দিয়ে এসো। আর ওখানে গেলেই ও খুব ভালো থাকে। এটা তো একদম ঠিক বলেছো তুমি। রনক, রনক, আরে তাড়াতাড়ি খেতে আয়। আরে ও তো বাড়িতে নেই, আর ওকে ফোনেও পাচ্ছি না। কোথায় গেছে? বললো যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন তো অনেক দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেল। এবার আমার খুব টেনশন হচ্ছে। টেনশন করো না, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে। আমি এখনই ফোন করে দেখছি। হ্যাঁ দেব বাবা, আমি রনকের বাবা বলছি। ও আছে ওখানে? কিছু জানতে পারলে? এরকম তো ও কখনোই করে না। না, ওর কোনো বন্ধুর বাড়িতেই যায়নি। তুমি চিন্তা করো না, ও চলে আসবে। আমার খুব টেনশন হচ্ছে, ও আবার কোনো বিপদে যেন না পড়ে। প্লিজ প্লিজ তুমি কিছু করো, প্লিজ কিছু করো, প্লিজ 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 কিছু করো। মিডল ক্লাস ফ্যামিলিতে সবসময় একটা সময়ের পর বাচ্চাদের বাইরে বেরোনো আর তার কোনো খোঁজ না পাওয়া পরিবারের কাছে একটা চিন্তার বিষয়। কোথায় থাকতে পারে রনক, যে কোনোদিনও এত রাত পর্যন্ত বাইরে থাকে না? স্যার, স্যার কি ব্যাপার? স্যার, মিসিং কমপ্লেন লেখাতে এসেছি। প্লিজ আসুন, বসুন। আচ্ছা বলুন, কে নিখোঁজ? আমার ছেলে রনক আজ সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। কত বছর বয়স আপনার ছেলের? মাত্র 17 বছর বয়স। চলে আসবে, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে। আসলে আমরা 48 ঘন্টা না কাটলে কারো মিসিং কমপ্লেন তো নিতে পারি না। কিন্তু স্যার, আজ পর্যন্ত তো এরকম হয়নি। ও যখনই লেট করতো আমাদের ফোন করে আগেই জানিয়ে দিত। আর আজকে তো আমার ছেলেকে ফোনেও পাচ্ছি না। স্যার প্লিজ কিছু করুন স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনাদের কাছে রনকের কোনো ছবি আছে? হ্যাঁ হ্যাঁ আছে স্যার। এই ফটোটা সব থানাতে সার্কুলেট করে দাও। স্যার আপনারা চিন্তা করবেন না, আমরা ওকে ঠিক খুঁজে বের করব। আচ্ছা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ। রনকের তল্লাশির জন্য পুলিশ আশপাশের থানা আর চেকপোস্টে অ্যালার্ট জারি করেছিল। কিন্তু রনক আসলে কোথায় ছিল? হঠাৎ করে রনকের এভাবে গায়েব হয়ে যাওয়া, এটা কি কোনো অপরাধের দিকে ইশারা করছে? এই কেসে নতুন মোড় তখনই এলো যখন কিডন্যাপারের কাছ থেকে একটা চিঠি রনকের বাড়ির লোকের হাতে পৌঁছয়। রমেশবাবু, কি হয়েছে? আপনি ফোন করেছিলেন?
তোমাদের ছেলে রওনাক আমাদের কাছে বন্দি। যদি ওকে জ্যান্ত দেখতে চাও তো তাহলে 20 লাখ টাকা রেডি রেখো আর পরের চিঠির জন্য অপেক্ষা করো। আর যদি পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করো তাহলে আল্লাহ কসম তোমার ছেলের লাশ পাবে তুমি। আল্লাহ হাফিজ। ইন্সপেক্টর স্যার, আমার খুব ভয় করছে। আমার ছেলে কি অবস্থায় আছে, কোথায় আছে? দেখুন ম্যাডাম, আপনি ভয় পাবেন না। আমরা একটু জিজ্ঞাসাবাদ করতে চাই আপনাকে। প্লিজ একটু কোঅপারেট করবেন। আপনাদের সঙ্গে কারোর কোনো শত্রুতা বা ঝামেলা আছে? স্যার, আমরা তো সরল সোজা মানুষ, ছোট্ট একটা পরিবার। আমার স্ত্রী রশনি আর আমার 2 ছেলে, বড়টা রনক আর ছোটটা পিঙ্কু। এই হলো আমাদের ছোট্ট একটা পরিবার। আমাদের সঙ্গে কারোর কোনো ঝামেলা কেন থাকবে, আর কি শত্রুতা থাকবে? কাউকে সন্দেহ হয় আপনাদের? মানে এই রনকের কিডন্যাপিং হওয়ার আগে কি এইরকম কিছু হয়েছিল যা থেকে আমরা কোনো সূত্র পাই? না স্যার, সেরকম তো কিছুই হয়নি। আচ্ছা, রৌনকের ঘর কোনটা? এই সিঁড়ির কাছে প্রথম ঘরটা। আমাদের রৌনকের ঘর তল্লাশি করতে হবে। যদি কোনো সূত্র পাওয়া যায় যার থেকে বোঝা যায় যে এসবের পেছনে কে আছে। রমেশবাবু, এই লেটার যেই লিখে থাকুক না কেন, দেখে মনে হচ্ছে ও যে ভাষায় কথা বলে সেটা হলো উর্দু। আপনার চেনা পরিচিতের মধ্যে কেউ এমন আছে যে মুসলিম? না স্যার, তেমন তো কেউ নেই। আপনাদের বাড়িতে কারা কারা যাতায়াত করেন? আমরা দুজন ছাড়া আমাদের বাড়ির মেড আর মধু, যে আমাদের বাচ্চার টিউশন টিচার। একটা কাজ করো স্যার। কনস্টেবলের সঙ্গে যাও, মেয়েটকে জিজ্ঞাসাবাদ করো আর মধুকে থানায় ডাকো। স্যার। আসুন স্যার, ইনি হলেন মধু দেবী, রনকের টিউশন টিচার। বসুন। স্যার, আমি রনকের টিউশন টিচার আগে ছিলাম, এখন আমি ওর ছোট ভাই পিঙ্কুকে পড়াই। কোনো বিশেষ কারণ? স্যার, বিশেষ কারণ তো কিছু নেই। ও এখন হায়ার ক্লাসে চলে গেছে আর আমি 10 অবধি বাচ্চাদের পড়াই। আপনি তো নিশ্চয়ই জানেন রনক কিডন্যাপ হয়েছে, সেই জন্যই আপনাকে এখানে ডেকেছি। হ্যাঁ স্যার, আমি জানি, আর আমার খুব টেনশনও হচ্ছে যে রনক কি অবস্থায় আছে। মধুদেবী, রৌনক কি কখনো আপনার সঙ্গে কিছু শেয়ার করেছে যে ও কোনো প্রবলেমে আছে? বা আপনার কি মনে হয় যে রৌনকের কিডন্যাপিং এর পেছনে কার হাত থাকতে পারে? কারণ আপনি তো ওর বাড়িতে প্রায় যাওয়া আসা করতেন। হ্যাঁ স্যার, যাতায়াত তো লেগেই থাকে, কারণ সপ্তাহে 5 দিন আমি ওর ভাইকে পড়াই আর আগে আমি ওকেও পড়াতাম, তাই অনেক বছর ধরেই যাতায়াত আছে স্যার। কিন্তু রনক আমার সাথে কোনো কিছু শেয়ার করেনি, আর এমনিতে ও খুব ভালো ছেলে স্যার, না কারোর সাথে ঝগড়াঝাটি হয়, না কোনো প্রবলেম। রনকের কোনো মুসলিম বন্ধু বা সেরকম কেউ ছিল? দেখুন, যদি আপনি কিছু জানেন তাহলে আমাদের প্লিজ বলুন। এটা রৌনকের জীবন মৃত্যুর প্রশ্ন। স্যার, রমেশ বাবু আর রোশনি দেবীর একটা বন্ধু আছে, ও মুসলিম, আর ওর আগে খুব যাতায়াত ছিল। আগে মানে? স্যার, আগে মানে এই মুহূর্তে ওদের মধ্যে কিছু প্রবলেম চলছে, কারণ রমেশ বাবুর ওর বাড়িতে আসা রোশনি দেবীর সঙ্গে কথা বলাটা পছন্দ নয়। আচ্ছা, এদের নামটাম কিছু জানেন? স্যার, নামটা তো আমার মনে নেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস স্যার, রোশনি দেবীর যে মেড আছে ও মুসলিম স্যার। ঠিক আছে, আপনি যান। যদি কিছু দরকার পড়ে তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এই মেয়েদের ব্যাপারে কিছু খবর পাওয়া গেল? এখনো অবধি না স্যার। তাহলে রমেশবাবু আর রোশনি দেবীর কমন ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নাও। স্যার। রনকের কিডন্যাপিং কেস নতুন নতুন চমক নিয়ে আসছিল, আর পুলিশের কাছে কোনো উপযুক্ত প্রমাণ আসছিল না। প্রত্যেক দিক থেকে আসা বিভিন্ন তথ্য আলাদা আলাদা মানুষের দিকে ইশারা করছিল, কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই রনককে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নেওয়ার রাস্তা পাওয়া যাচ্ছিল না। স্যার, স্যার এই সিসিটিভি ফুটেজ দেখুন। রনক আনন্দনগরের পার্কের সামনে দিয়ে যাচ্ছে। আর তারপরের রাস্তাতে কোনো ক্যামেরাই ছিল না, তো এর পরেও কোথায় যায় সেটা বোঝা মুশকিল। আর রোশনি দেবীর মেয়েদের ব্যাপারে কিছু খবর পেয়েছো? ওর বাড়িতে তালা দেওয়া স্যার, ও পালিয়েছে। আরও একটা কথা স্যার, রনকের কিডন্যাপিং এর আগেই মেয়েড ওদের বাড়ি থেকে ছুটি নিয়েছিল। হতে পারে যে কিডন্যাপিং এর প্ল্যানিং এর জন্যই ও ছুটি নিয়েছে। হতে পারে স্যার। এই রৌনকের ফোন লোকেশন ট্রেস হয়েছে? হ্যাঁ স্যার, ওই আনন্দনগরের পরে গিয়ে রনকের ফোনটা অফ হয়ে যায়। একটা কাজ করো, আনন্দনগরে যাওয়ার যতগুলো রাস্তা আছে সবগুলোর সিসিটিভি ফুটেজ বের করো। আমি রোশনবাবু আর রোশনি দেবীর কমন ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নিচ্ছি।
ঠিক আছে স্যার। আসলে কি এমন বিষয় ছিল যেটা রমেশবাবু আর রশ্মি দেবী লুকোচ্ছিলেন? নিজের ছেলের জীবন সংশয়ে থাকা সত্ত্বেও ওরা নিজের কমন ফ্রেন্ডের ব্যাপারে পুলিশকে কোনো তথ্যই দেয়নি। আর রশ্মি দেবীর মেয়েটি বা কোথায় ছিল? এই সব বিষয় কি একসঙ্গে সম্পর্কিত ছিল? জানি না আমার ছেলের অনেক কি অবস্থায় আছে। টাকা দিয়ে তুমি ওকে কেন ফিরিয়ে আনছো না? আরে কিন্তু আমি রৌনককে ফিরিয়ে আনবোটা কি করে? ওই চিঠির পরে কিডন্যাপার না ফোন করেছে আর না অন্য কোনো চিঠি পাঠিয়েছে। যা ইচ্ছে করো, তুমি রৌনককে নিয়ে এসো। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিছু একটা করো। রমেশবাবু, আরে ইন্সপেক্টর, আপনি আমার ছেলের খোঁজ পেয়েছেন? ইনভেস্টিগেশন চলছে। আমি আপনাদের দুজনের কাছে কিছু জানতে চাই। আমি খবর পেয়েছি যে আপনাদের দুজনের কিছু কমন ফ্রেন্ডও ছিল, যারা খুব আসা যাওয়াও করতো আপনার বাড়িতে। কে স্যার? সে তো আপনি আমাদের বলবেন। যার ঘরে আসা যাওয়ার কারণে আর রশ্মি দেবীর দেখা করাতে আপনার খুব অসুবিধাই হতো। তেমন তো কেউ নেই স্যার। আর এই কথাটা আপনাকে কে বলেছে? মধু বলেছে। কিন্তু মধু ম্যাডাম এরকম কেন বললেন? সেটাই তো খোঁজ নিতে চাইছি, যে ও মিথ্যে বলছে না আপনারা দুজন। স্যার, আমাদের ছেলে বিপদে রয়েছে আর আপনারা আমাদেরকেই সন্দেহ করছেন। দেখুন, জিজ্ঞাসাবাদ করা আমাদের কাজ, আর অপরাধের মুখের ওপরে তো আর লেখা থাকে না যে সে অপরাধ করেছে নাকি করেনি। স্যার, আমরা সত্যি বলছি, আমাদের এরকম কোনো ফ্রেন্ড নেই যার বিষয়ে মধু ম্যাডাম বলেছেন। ঠিক আছে, আমরা তো খোঁজ নিয়েই নেব। স্যার, এই দেখুন স্যার, আনন্দনগরের পরের ফুটেজ। এখানে তো দেখা যাচ্ছে এই বাইকওয়ালা রৌনকের সঙ্গে কথা বলছে, আর তারপর দুজন একসঙ্গেই বেরোচ্ছে। একটা কাজ করো, এই বাইকটা আর ওই লোকটার খোঁজ নাও। দেখো কে হতে পারে, রমেশবাবু আর রশ্মি দেবীর কোনো বন্ধু, বা ওদের মেয়েদের কোনো ফ্যামিলি মেম্বার, বা অন্য কেউ। স্যার, ওদের মধ্যে কেউ না। এই গাড়িটা মধু ম্যাডামের নামে রেজিস্টার। ও, তাহলে এই ব্যাপার। তার মানে সব কথাই মিথ্যে ছিল, আর এই সব খেলার পেছনেই মধুরই হাত আছে। তুলে নিয়ে এসো ওকে। স্যার, মধু ম্যাডাম তো লকআপে। জিজ্ঞাসাবাদ করা এটা জানা গেছে যে মধু ম্যাডামের বয়ফ্রেন্ড শিবম, উনি গাড়ি নিয়ে গেছিলেন, আর ঠিক ওই সময় কিডন্যাপিং হয়। তাহলে ওর বয়ফ্রেন্ডকে খুঁজে বের করো, নিয়ে এসো ওকে। স্যার, রৌনক কিডন্যাপিং কেসে হঠাৎ করে একটা নতুন মোড় এলো। আসলে মধু, যে একজন টিচার, সে পুলিশের কাছে গিয়ে কেন মিথ্যে কথা বলেছিল? আর রৌনক কোথায়? এই কিডন্যাপিং এর পিছনে আসল কারণটা কি? পুলিশ এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মধুর বয়ফ্রেন্ড শিবমকে খুঁজতে লাগলো, আর খুব তাড়াতাড়ি ও পুলিশের হাতে ধরা পড়লো। কোথায় রৌনক? বল। মেরে ফেলেছি আমি ওকে। কি মেরে ফেলেছিস? হ্যাঁ, যেদিন আমি ওকে কিডন্যাপ করে এনেছিলাম সেই রাতেই আমি ওকে মেরে ফেলেছিলাম। যদি তুই ওকে কিডন্যাপ টাকার জন্যই করে থাকিস, তাহলে মারলি কেন? কে বলেছে যে আমি ওকে টাকার জন্য কিডন্যাপ করেছিলাম? আমি ওকে ঘৃণা করতাম। আমার মধুর পিছন পেছন ঘুরে বেড়াতো, ওর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতো। এভাবে রিলেশনশিপে আর কতদিন থাকবে? বিয়ের কোনো ইচ্ছে আছে তোমার? বিয়ের জন্য টাকার প্রয়োজন, আর টাকা এই মুহূর্তে আমাদের কাছে নেই। একবার টাকা জোগাড় করে নি, তারপর আমরা বিয়েও করে নেব। আরে কিন্তু হ্যালো ম্যাম, হাই রৌনক, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ম্যাম, আপনি জানেন আপনি আমাকে ডিভাইডেড যে ফর্মুলাটা শিখিয়েছিলেন, কলেজে শুধু ওটা আমিই করেছিলাম, আর কেউ করতে পারেনি। কি ব্যাপার? হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, সবকিছু আপনার জন্যই হয়েছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, যদি আমার কোনো রকম ডাউট থাকে তবে বিকেলবেলা এসে আপনাকে একটা ফোন করব, চলবে তো? হ্যাঁ নিশ্চয়ই, চলে এসো। ওকে ম্যাম, বাই। Bye. থ্যাংক ইউ। কি ছিল এসব? কি ছিল মানে? মানে তুমি ওকে হাক কেন করলে? ও স্টুডেন্ট আমার। স্টুডেন্টকে কেউ হাক করে? একটু বেশি ইনসিকিউর হচ্ছ না? হোয়াট এভার ইউ থিংক, আই ডোন্ট লাইক ইট। সারাক্ষণ শুধু
আমার মধুর আগে পিছনে ঘুরে বেড়াতো, ওর পিছনেই পড়ে থাকতো। ওর সঙ্গে অত ঘনিষ্ঠ হয়ে কথা বলতো, আমার এইসব একদম ভালো লাগতো না। তুই মনের ভেতরে এই নোংরামির কারণে একটা নিরীহ বাচ্চাকে মেরে ফেললি। রনকের বডি কোথায়? ওকে খুন করলি কি করে? মধু, স্কুটারের চাবিটা দাও না। স্কুটারের চাবি কেন? আরে আমাদের বিয়ের জন্য কিছু টাকা জোগাড় করতে হবে। কিন্তু এখন হ্যাঁ, কিছু কাজ আছে, পরে বলছি, এখন চাবিটা দাও। হলে রাখা আছে। শিবম জিজ্ঞাসাবাদে বলেছিল যে কিভাবে কতদিন ধরে ও রৌনকের আসা যাওয়া এবং তার টাইম নোটিস করে রাখছিল, আর সুযোগ পেতেই রৌনকের সঙ্গে দেখা করলো, আর ওকে কোনো কাজের অজুহাত দিয়ে রৌনককে একটা খালি ঘরের মধ্যে নিয়ে গেল, আর ওখানে ওকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হলো। পুলিশের জিজ্ঞাসাবাদের পর এই কথাটাও সামনে এলো যে রৌনককে কিডন্যাপ করার পর প্রথমে মধুকে জানানো হয়নি, কিন্তু পরে জানানো হয়েছিল। ততক্ষণে রৌনককে হত্যা করা হয়েছিল। আর পুলিশকে বোকা বানানোর জন্য শিবম চিঠিটা একটু উর্দু প্যাটার্নে লিখে আর মধুর সাহায্য নিয়ে কেসটাকে জটিল করার চেষ্টা করেছিল। এবার তুই আর মধু যাবি গারদের পেছনে, একটা নিরীহ বাচ্চার মৃত্যু, কিডন্যাপ আর পুলিশকে ভুল বোঝানোর জন্য। তো এই ঘটনায় আপনারা দেখতে পেলেন কিভাবে একটা হিংসাত্মক মনোভাব এত বড় অপরাধের রূপ নিল। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন ঘটনার সঙ্গে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন আর ক্রাইম চক্র দেখতে থাকুন। জয় হিন্দ।